আজকে আমরা একটা বেশ ইন্টারেস্টিং বই নিয়ে কথা বলবো, মাইকেল কিমেলের লেখা গাইল্যান্ড, দ্য পেরিলাস ওয়ার্ল্ড ওয়্যার বয়েজ বিকাম মেন। হ্যাঁ, বইটা তো বেশ আলোড়ন ফেলেছিল। ঠিক। তো আমাদের কাছে কিমেলের মূল বইটা তো আছেই, সাথে কিছু রিভিউ, আর্টিকেল আর একটা ইউটিউব ভিডিও বিশ্লেষণও আছে। আচ্ছা, আমরা আসলে বুঝতে চাইছি কেন আজকালকার অনেক তরুণ ছেলেরা কৈশোর পেরোচ্ছে, কিন্তু ওই যে প্রাপ্তবয়স্ক জীবনের দায়িত্ব সেটা নিতে এত দেরি করছে কেন। এই ব্যাপারটাকেই তো কিমেল বলছেন গাইল্যান্ড। মানে এটা শুধু বয়স দিয়ে মাপা যায় না, বুঝলেন? এটা একটা সামাজিক স্পেস, একটা জগৎ যেখানে ছেলেরা মূলত বন্ধুদের সাথেই থাকে। একদম, বন্ধুদের সাথে সময় কাটানো, মজা করা, আর বাবা মা, বান্ধবী, চাকরি বা ধরুন সন্তানের দায়িত্ব এসব এড়িয়ে চলা। আজকের আলোচনার লক্ষ্য এটাই, এই গাইল্যান্ড জিনিসটা কি, এর বৈশিষ্ট্যগুলো কি, আর কেন এটা ঘটছে সেটা একটু গভীরে গিয়ে দেখা। শুরুতেই একটা তথ্য দিই যেটা বেশ অবাক করার মতো। আচ্ছা, ধরুন 1960 সালের দিকে প্রায় 70% আমেরিকান পুরুষ 30 হতে না হতেই জীবনের মাইলস্টোনগুলো পেরিয়ে যেত। মানে পড়াশোনা শেষ, নিজের পায়ে দাঁড়ানো, ঘর বাঁধা, এসব। হ্যাঁ, ঠিক তাই। কিন্তু এখন নাকি 1/3 থেকেও কম পুরুষ 30-র আগেই ধাপগুলো পেরোচ্ছে। তার মানে কি প্রাপ্তবয়স্ক হওয়াটাকে এখনকার ছেলেরা অন্যভাবে দেখছে, একটা নেতিবাচক কিছু হিসেবে? অনেকটা তাই। কিমেল প্রায় 400 জন তরুণের সাথে কথা বলেছেন, 16 থেকে 26 বছর বয়সী। ও, বিশাল স্যাম্পল সাইজ। হ্যাঁ, তো উনি দেখেছেন অনেকেই প্রাপ্তবয়স্ক জীবনটাকে একটা বোঝা বা কি বলবো, একটা ক্ষতি হিসেবে দেখে। তাই এই গাইল্যান্ডে ওরা আরও বেশি দিন থাকতে চায়, যেখানে শুধু মজা আর বন্ধুরা আছে, দায়িত্ব নেই। একদম। আর এই গাইল্যান্ডের নাকি আবার নিজস্ব নিয়মকানুনও আছে। কিমেল এটাকে বলছেন গাই কোড। এটা কিরকম ব্যাপার? হ্যাঁ, এটা খুব গুরুত্বপূর্ণ একটা দিক। এটা একটা অলিখিত নিয়মাবলী, কিন্তু ভীষণ শক্তিশালী। যেমন? তো জাহিল করা, পাওয়ার দেখানো, স্ট্যাটাস বাড়ানো, এইগুলোই মুখ্য। আর ধরুন দয়া বা সহানুভূতি দেখানো, এগুলোকে দুর্বলতা ভাবা হয়। কিন্তু এই কোডটা টিকে থাকে কিভাবে? এর ভীতিটা কি? এমনি এমনি তো আর তৈরি হয় না। কিমেল 3টে স্তম্ভের কথা বলেছেন। প্রথমটা হলো এন্টাইটেলমেন্ট, এক ধরনের পুরুষালী অধিকারবোধ, যেন সবকিছু পাওয়ার অধিকার আছে, আর অন্যের প্রতি সহানুভূতির অভাব। দ্বিতীয়টা হলো সাইলেন্স বা নীরবতা, দলের কেউ যদি ভুল কিছু করেও বা অন্যায়ও করে, বাকিরা চুপ থাকে, ভয় পায় যে প্রতিবাদ করলে দল থেকে বের করে দেবে। আর তৃতীয়টা প্রোটেকশন বা সুরক্ষা। অনেক সময় বড়রা, টিচার, কোচ, এমনকি বাড়ির লোকেরাও ছেলেদের ভুল বা অন্যায় দেখেও না দেখার ভান করেন বা সাপোর্ট করেন। এই সব মিলিয়েই কি তাহলে ওই জগৎটা তৈরি হচ্ছে যা আমরা প্রায় দেখি কলেজ লাইফে বা তরুণদের আড্ডায়? যেমন বলুন, প্রচুর মদ খাওয়া, উল্টোপাল্টা কাজ করা। ঠিক ধরেছেন। এই সংস্কৃতির প্রকাশ তো নানাভাবেই হয়। যেমন ধরুন বিঞ্জ ড্রিঙ্কিং, অল্প সময়ে প্রচুর মদ গেলা, ফ্রেটার্নিটির হ্যাজিং, র্যাগিং বা নবীনবরণের নামে টর্চার। হ্যাঁ, ওগুলো তো খুবই শোনা যায়। তারপর ধরুন হুকিং আপ কালচার, দায়বদ্ধতা ছাড়া শুধু সেক্সুয়াল রিলেশনশিপ। এমনকি পার্টি রেপের মতো ঘটনাও কিন্তু এই কালচারের অংশ হয়ে দাঁড়ায়। সর্বনাশ। এর সাথে আরও আছে খেলার প্রতি একটা অন্ধ আবেগ। কিছু বিশেষ ভিডিও গেম, যেমন ধরুন গ্র্যান্ড থেফট অটো টাইপের, অনলাইন জুয়া, পর্নোগ্রাফি, এগুলো সবই এই গাইল্যান্ডের অংশ। বাইরের প্রভাব কতটা? মিডিয়া, স্পোর্টস চ্যানেল বা ছেলেদের ম্যাগাজিনগুলো, এগুলো কি উস্কানি দেয়? মিডিয়ার ভূমিকা তো এনর্ম। ESPN বা ধরুন স্পাইক টিভি, ম্যাক্সিম ম্যাগাজিন, এগুলো প্রায়শই পৌরুষত্বের একটা খুব সরল, আগ্রাসী, আবেগহীন ছবি তুলে ধরে। ঝুঁকি নেওয়া, পাওয়ার দেখানো। হ্যাঁ, আর নারীদের অবজেক্টিফাই করা, এগুলোকে গ্লোরিফাই করে। এতে ওই গায়ে কোডটাই আরও জোরদার হয়। মিডিয়া শুধু আয়না নয়, এটা এই ধারণাকে স্বাভাবিক করে তোলে। কিন্তু বইটা তো 2008 সালের, প্রায় 15-16 বছর আগের। এই সময় কি কিছু বদলায়নি? ওই ইউটিউব রিভিউটা কি বলছে? রিভিউটা বলছে যে হ্যাঁ, কিছু বদল তো হয়েছে। যেমন কিছু খুব আপত্তিকর ভাষার ব্যবহার হয়তো কমেছে, বা খুব এক্সট্রিম হ্যাজিং হয়তো কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। আচ্ছা। যৌন সম্মতির ধারণাটাও আগের চেয়ে বেশি স্পষ্ট হয়েছে এখন। কিন্তু মূল সমস্যাগুলো, প্রাপ্তবয়স্ক হতে না চাওয়া, দায়িত্ব এড়ানোর প্রবণতা, এগুলো এখনো খুবই প্রাসঙ্গিক। এই যে এখনকার জেনারেশনের মধ্যে অ্যাডাল্টিং শব্দটা নিয়ে একটা মজা বা অনীহা দেখা যায়।
ঠিক, এটাও তো ওই বিলম্বিত প্রাপ্তবয়স্কতারই একটা প্রকাশ, তাই না? বইতে কিমেল নির্দিষ্ট করে শ্বেতাঙ্গ পুরুষদের মধ্যে এক ধরনের হতাশার কথাও বলেছেন, তাই না? থোয়ার্টেড এন্টাইটেলমেন্ট। হ্যাঁ, এটা একটা ইন্টারেস্টিং পয়েন্ট। কেমাল বলছেন কিছু শ্বেতাঙ্গ তরুণ পুরুষ আছে যারা মনে করে যে নারী বা সংখ্যালঘুরা তাদের ট্র্যাডিশনালি তাদের জন্য থাকার সুযোগ সুবিধা, চাকরিগুলো যেন কেড়ে নিচ্ছে। ওহ, যেহেতু তারা নিজেদের একটা সুবিধাজনক অবস্থানে দেখতে অভ্যস্ত ছিল, এই পরিবর্তনটা তাদের মধ্যে একটা হতাশা, একটা বঞ্চনা বোধ তৈরি করছে। তাহলে সব মিলিয়ে যা বুঝলাম, এই গেইল্যান্ড ব্যাপারটা শুধু কিছু ছেলের ব্যক্তিগত সমস্যা নয়, এটা একটা বেশ জটিল সামাজিক অবস্থা। একদম, যেখানে ওই আচরণবিধি, বন্ধুদের চাপ, মিডিয়ার প্রভাব, আবার প্রাপ্তবয়স্ক হওয়ার প্রতি একটা ভয় বা অনীহা সবকিছু মিলেমিশে কাজ করছে। আর এই ধারণাটা বোঝাটা খুব দরকারি, তাই না? শুধু ওই তরুণদের বোঝার জন্য নয়। অবশ্যই, কারণ এটা তাদের সম্পর্ক, তাদের ভবিষ্যৎ, এমনকি গোটা সমাজকেই প্রভাবিত করছে। বিশেষ করে যারা তরুণদের নিয়ে কাজ করেন, টিচার, প্যারেন্টস, কাউন্সিলর, তাদের জন্য এই প্রেক্ষাপটটা জানা খুব জরুরি। আমাদের আজকের আলোচনা প্রায় শেষের দিকে, তবে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে গেলে কেমন হয়? হ্যাঁ, সেটা দারুণ হবে, একটা চিন্তার খোরাক। কি হতে পারে প্রশ্নটা? প্রশ্নটা হতে পারে এরকম, এই যে গাইল্যান্ড মানসিকতা আর এর সাথে জড়িত গাই কোড, এটা কি শুধু 16 থেকে 26 বছর বয়সীদের মধ্যেই আটকে আছে, নাকি এর প্রভাব আরও গভীরে, হয়তো প্রাপ্তবয়স্ক জীবনের অনেক ক্ষেত্রেও আমরা এর ছায়া দেখতে পাই? ভাবনার বিষয়। আর যদি তাই হয়, তাহলে এই চক্র থেকে বেরোনোর উপায় কি? ব্যক্তি হিসাবে কি করা যেতে পারে, আবার সমাজ হিসেবেই বা আমাদের কি করার আছে? সাবস্ক্রাইব কর, ভুলিস না ভাই। তুই না থাকলে কারে আর শোনাই। কমেন্টে দে তোর মনের বাক্য, অন্তরের গল্প পাবে আরও চাক্ষা। আগামী গল্পে আবার দেখা হবে। অন্তর্বাণী চলবে যতদিন কথা রবে।